প্রায় সব সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্জিস আলম ও নাসিরুদ্দিন পাটোয়ারির আহত অবস্থার একাধিক ছবি ভাইরাল। এগুলো নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন জানা গেল সেগুলো একটিও আসল নয়, এআই দিয়ে বানানো। এর মাঝে আবার নাসিরুদ্দিন পাটোয়ারিকে মারধরের দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়ল। শতাধিক শেয়ার হবার পর দেখা গেল এটি পাটোয়ারি নয়, বরং এনসিপির অন্য এক নেতার। শুধু তাই নয়, হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রার হামলায় একজন নিহত হওয়ার দাবিতেও পুরনো একটি ভিডিও ব্যবহার করে নতুন করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। দর্শক, চলুন কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই। হবিগঞ্জে এনসিপি পদযাত্রায় হামলার ঘটনাকে কেন্দ্র করে সার্জিস আলম ও নাসিরুদ্দিন পাটোয়ারির আহত অবস্থার একাধিক ছবি ফেসবুক সহ ভাইরাল হয় প্রায় সবকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ছবিগুলো বাস্তব নয়, ভিন্ন ছবি ও ভিডিওর স্ক্রিনশট ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি করা হয়েছে। সার্জিস আলমের ছবির উৎস হিসেবে নাসিরুদ্দিন পাটোয়ারির ফেসবুক পোস্ট এবং পাটোয়ারির ছবির উৎস হিসেবে 52 টিভির একটি ভিডিও শনাক্ত করা হয়। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকারী বিশ্লেষণেও ছবিগুলো কৃত্রিমভাবে তৈরি বলে নিশ্চিত হওয়া গেছে। একইভাবে হবিগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সংঘর্ষের পর নাসিরুদ্দিন পাটোয়ারিকে মারধরের দৃশ্যের দাবিতে একটি ভিডিও ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে দ্রুতই ছড়িয়ে পড়ে। তবে ফ্যাক্ট চেক করে দেখা যায় ভিডিওটিতে হামলার শিকার ব্যক্তি নাসিরুদ্দিন পাটোয়ারি নন, বরং তিনি এনসিপির হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন। ভিন্ন কোণ থেকে ধারণ করা ভিডিও, সার্জিস আলমের বক্তব্য এবং স্থানীয় এনসিপি সূত্রে আক্রান্ত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আবার হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলায় একজন নিহত হয়েছেন এমন দাবিতে একটি পুরনো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু যাচাই করে দেখা যায় ওই হামলায় কয়েকজন আহত হলেও কেউ নিহত হননি। প্রচারিত ভিডিওটি 17 জুন লক্ষ্মীপুরের রামগঞ্জে এক স্কুল ছাত্র নিহতের ঘটনার, যার সঙ্গে হবিগঞ্জের ঘটনার কোনো সম্পর্কই নেই। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবাইরকে নিয়ে ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খানের নামে আপত্তিকর মন্তব্য সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে মন্তব্যটি তার নয়, এটি একটি ব্যঙ্গাত্মক পেজের তৈরি পোস্ট, যা পরে সত্য ঘটনা হিসেবে প্রচার করা হয়। আবিদুল ইসলাম খানের ফেসবুক প্রোফাইল বা কোনো নির্ভরযোগ্য সূত্রে এমন মন্তব্যের প্রমাণ মেলেনি। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি রাজনৈতিক অস্থিরতা তৈরি করতেই ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। শায়ক দাস, ৭১। দর্শক, আপনারা প্রতিবেদনটি দেখলেন। আগেই জানিয়েছি আমাদের সাথে আজ যুক্ত হবেন সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন। আমরা তার সাথে আলোচনায় যাব। শামসুল আলম লিটন, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ টেলিভিশনে। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। শামসুল আলম লিটন, প্রতিবেদনটি নিশ্চয়ই দেখছিলেন আমাদের সাথে, এবং আজ প্রতিবেদনে যে বিষয়টি আসলে উঠে এসেছে এনসিপির পদযাত্রা নিয়ে বিভিন্ন ধরনের গুজব, এবং যেমন একটি গুজব সবারই চোখে পড়েছে সেটি হলো সার্জিস আলম এবং নাসিরুদ্দিন পাটোয়ারিকে মারধর করা হয়েছে। এবং এই গুজবটি ছড়ানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এগুলো নিয়ে হাসি বিদ্রুপ থেকে শুরু করে আসলে বিভিন্ন ধরনের পজিটিভ নেগেটিভ নিউজ ছড়ানো হচ্ছে। অনেকে বিশ্বাস করে বসেছে, অনেকে বিশ্বাস করছে না। একটি রাজনৈতিক দলকে আসলে বিভিন্ন ধরনের হেয় প্রতিপন্ন করার একটি সব ধরনের চেষ্টা দেখা যাচ্ছে। কি বলবেন এই বিষয়ে? একটি পদযাত্রা নিয়ে যখন এই ধরনের গুজব তৈরি হচ্ছে, জনমনে আসলে এই রাজনৈতিক দলকে নিয়ে কি ধরনের প্রভাব পড়তে পারে? এই যে কারণের রিপোর্টের মধ্যে বেশ কয়েকটি দিক রয়েছে। বিশেষ করে এনসিপি যে পদযাত্রাটি কর্মসূচি ঘোষণা করেছে, এই ঘোষণা করার পরে সারা দেশে যেহেতু জামাত ইসলাম এবং এনসিপি বিরোধী রাজনৈতিক দল হিসেবে পার্লামেন্টে তারা ক্ষুরধার ভূমিকা রাখছে এবং বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে জুলাই যে চার্টার, তারপরে গণভোট ইত্যাদি ইস্যুতে তারা অত্যন্ত কঠোর বক্তব্য নিয়ে কিন্তু রাজপথে হাজির হয়েছে। তারা বলছে যে পার্লামেন্টে আলোচনা হচ্ছে, কিন্তু পার্লামেন্টের আলোচনাটি যথেষ্ট নয়। তারা জনগণকে সম্পৃক্ত করার জন্য জুলাই পদযাত্রা ঘোষণা করেছে। এটা তাদের একটা রাজনৈতিক কর্মসূচি। এই কর্মসূচির মধ্যে
দুটি ঘটনা ঘটেছে। একটি হচ্ছে যে অপতথ্যের কথা আজকে আমরা এখানে আলোচনা করছি, কিন্তু মূলত হামলা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই হামলা এবং সংঘর্ষের ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করা অথবা অপতথ্যের মাধ্যমে মূল তথ্যকে আড়াল করে দেওয়া অথবা অপতথ্যের মাধ্যমে একটা বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করা, যেটা সরকারি দল এবং বিরোধী দল, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে এনসিপির কোনোভাবেই মূল লক্ষ্য নয়। তারা সেখানে গিয়েছে, তারা তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করবে, তারা তাদের বক্তব্য জনগণের কাছে হাজির করবে। সেই বক্তব্য তারা কি ভাষায় দেবে সেটা কিন্তু তাদের নিজস্ব বক্তব্য, কারণ এই বক্তব্যের ভেতরে যদি কোনো ধরনের উগ্রতা থাকে তাহলে মানুষ সেটা রেসিস্ট করবে। যদি রাজনৈতিক দলগুলোর সকলেরই উচিত তাদের কর্মীদেরকে, নেতাদেরকে তারা সেভাবে এডুকেট করা যেটা গণতান্ত্রিক ব্যবস্থায় যে বক্তব্যটি, ভাষাটি গ্রহণযোগ্য। এর বাইরে যদি হয় সেক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে রিপার্কেশন হবে, তারা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করবে, সামাজিক যে স্পেস আছে সেখানে তারা আলোচনা করবে। এই জায়গাগুলোতে অস্থিরতা তৈরি করার জন্যই মূলত অপতথ্যগুলোকে চাঙ্গা করা হয়েছে। এবং এই অপতথ্যের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি অথবা এটা বিশ্বাস করার যথেষ্ট গ্রাউন্ড আছে যে এই দুই দলের লোকেরা যতটা জড়িত তার চেয়ে তৃতীয় কোনো পক্ষ অনেক বেশি জড়িত। বেশি মদতদাতা, কারণ জি। তৃতীয় পক্ষই এই ধরনের বিষয়গুলো থেকে অনেক বেশি পরিমাণে সুবিধা পেয়ে ফলাফল থাকে। তুলতে চায়। জি, শামসুল আলম লিটন, আপনি যেমনটি বলছিলেন যে তৃতীয় পক্ষের কথা এখানে আমরা বলছিলাম, এবং তারাই আসলে দেখা যায় যে একটি সুবিধা নেওয়ার জন্য আসলে দুই পক্ষকে নিয়ে কোনো ধরনের গুজব বা মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এবং আমরা মূলত প্রতিবেদনে যেমনটি দেখলাম বিএনপি এনসিপি সংঘর্ষ, এবং গুজবগুলো ঠিক এভাবেই এক ধরনের ক্যাপশন দিয়ে ছড়ানো হচ্ছে। বিএনপির নেতাকর্মীরা এনসিপির উপর আক্রমণ করছে, এনসিপি বিএনপির মধ্যে বিভিন্ন ধরনের গন্ডগোল দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে ঘটনার মাত্রা খুবই কম, সেই ঘটনাটিকে একদম মৃত্যু পর্যন্ত, নিহত হয়ে যাওয়া পর্যন্ত আসলে নিয়ে যাওয়া হচ্ছে। এ ধরনের ঘটনা যখন ঘটে থাকে দুই দলের মধ্যে দেখা যায় যে আক্রোশ বেড়ে যাচ্ছে, এবং দুই দলের যারা তৃণমূল নেতাকর্মীরা আছে তারাও হয়তো অনেক সময় জানে না যে আসল ঘটনা কি হয়েছে, গুজব ছড়ানো হচ্ছে যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এ বিষয়ে কি বলবেন, যে যেখানে দুই দলের আসলে খুব সৌহার্দ্যপূর্ণ একটি রাজনীতি করার কথা ছিল, কিন্তু এই গুজব ছড়ানোর ফলে তৃণমূল নেতাকর্মীরা দেখা যাচ্ছে যে নিজেদের মধ্যে আবার কোনো ধরনের একটি আক্রমণে বা বিভিন্ন ধরনের দ্বন্দ্বে লিপ্ত হচ্ছে। সেটি রাজনীতির ক্ষেত্রে আসলে কি ধরনের প্রভাব ফেলতে পারে? এক্ষেত্রে আমি মনে করি দুই দলের মধ্যে বড় ধরনের কোনো অস্থিরতা তৈরি করার ক্ষেত্রে তৃতীয় পক্ষ অথবা অন্যরা হয়তো চেষ্টা করতে পারে, কিন্তু দুই দল সমান ভাষায় কথা বলবে, দুই দল পরস্পর পরিপূরক কথাবার্তা বলবে, এটি কোনো গণতান্ত্রিক পরিবেশ নয়। গণতান্ত্রিক পরিবেশটি হচ্ছে প্রত্যেকের বক্তব্যটি পার্লামেন্টে বলবেন এবং পার্লামেন্টে বাইরে গিয়েও তারা বলতে পারেন, কারণ রাজনৈতিক অধিকার সেভাবেই নির্ধারিত করা আছে। আর দ্বিতীয়ত সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব তো সংসদে নেই, থাকার কথাও না, সবসময় থাকেও না। সুতরাং রাজপথে তারা যে বক্তব্যটি দিবে, যেমন আমি কিছু ভিডিও দেখেছি যেই বক্তব্যের কারণে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা হলো, সেখানে ভিডিওটি কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির ছবিটিকে বিকৃত করা হয়েছে এবং অন্য একজনের ছবিকে দিয়ে অথবা কিছু এআই ব্যবহার করে নাসিরউদ্দিন পাটোয়ারির ছবিকেই আহত অবস্থায় দেখানো হচ্ছে। তো এগুলো যারা করছে তারা খুবই স্বাভাবিক, তারা কিন্তু এনসিপির সমর্থক অথবা এনসিপির রাজনৈতিকভাবে বিকাশ চায়, এটা আমি মনে করি না। আর গণতন্ত্রের জন্য রাজনৈতিক দলগুলোর একটা ভূমিকা থাকা উচিত, তারা কমিউনিকেশন ম্যানেজমেন্ট এবং জাতীয় পর্যায়ে মানুষের মধ্যে এই আস্থাটি আনতে হবে যে দেশের রাজনৈতিক প্রক্রিয়া চলমান। সুতরাং রাজনৈতিক দলগুলো যে কোনো পরিস্থিতির ব্যাখ্যা তারা সেই দিনই অথবা তারপর দিন অথবা ঘটনা জানার সঙ্গে সঙ্গে সে ব্যাপারে তারা ব্যাখ্যা করবেন, যার ফলে এই যে তথ্য প্রবাহটি যখন অবাধ থাকে তখন এই গুজবগুলো কিন্তু স্থান পায় না। আর দ্বিতীয়ত সহিংসতা গুজবকে উস্কে দেয়। সহিংসতা যাতে না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারি দলকেও অনেক বেশি দায়িত্ব নিতে হয়, যেহেতু সরকার পরিচালনা করে সরকারি দল। সুতরাং সরকারি প্রশাসন এবং প্রশাসনের ভূমিকা, পুলিশের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। পাশাপাশি রাজনৈতিক দল হিসেবে, সরকারি দল হিসেবে তথ্য ব্যবস্থাপনায় সরকারকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে এবং অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে জামাত ইসলাম কিংবা এনসিপি কিংবা সক্রিয় অন্য যত রাজনৈতিক দল আছে তাদের প্রত্যেকেরই এই ব্যাপারে ব্রিফিং দেওয়া উচিত। যেমন একজন নিহত হলো বলে বিভিন্ন জায়গায় কিন্তু বড় ধরনের অঘটন ঘটতে পারে, তো সেটি যাতে এই ধরনের গুজব আসার সঙ্গে সঙ্গেই সেই রাজনৈতিক দলের পেজ থেকে এগুলোকে গুজব হিসেবে মানুষকে কর্ণপাত না করার আহ্বান জানানো এবং তাদের যে রাজনৈতিক বক্তব্য সেটির সপক্ষে শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক
যে আহ্বান তারা সেটি জানাবেন। তাহলে নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ না হলে কিন্তু গণতন্ত্র থাকে না এবং গণতন্ত্রের অবশ্যই। সেটা পরিবেশও হয় না। অবশ্যই। এবং শামসুল আলম লিটন, আপনি যে বিষয়টি বলছিলেন যে বিভিন্ন ধরনের ব্রিফিং করা, এবং এটা আমি বলবো দারুণ একটি উদ্যোগ নেবার কথা আপনি বলেছেন। যখন ব্রিফিং করা হবে আসলে দলগুলোর পক্ষ থেকে, তখন কিন্তু যারা দলের নেতাকর্মী রয়েছে বা যারা সাধারণ জনগণ রয়েছে তারাও কিন্তু পুরো বিষয়টি নিয়ে স্পষ্ট একটি ধারণা পাবে যে আসল ঘটনাটি কি, এবং আপনি যেটি বলছিলেন গণতন্ত্র আসলে সুষ্ঠুভাবে বজায় থাকবে। বদবাহিনী আসলে সুবিধাভোগী যদি আমরা বলতে যাই, যে তারা দুটি দলের মধ্যে বিভিন্ন ধরনের সংঘর্ষমূলক গুজব ছড়াচ্ছে, এবং এই গুজব ছড়ানোর ফলে দুই দল যখন কোনো ধরনের সংঘর্ষে বা আক্রমণে লিপ্ত হচ্ছে তারা আসলে তার ফায়দা নিচ্ছে। কিন্তু এই বদবাহিনীর জন্য যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে আমরা এখনো অনেকটা পিছিয়ে। সেক্ষেত্রে আসলে কি করণীয় বলে আপনি মনে করেন? এই ব্যাপারটি আমরা সোশ্যাল মিডিয়াতে যুগে প্রবেশের পরে 10, 11, 12 সালের দিক থেকে আমরা সিপি গ্যাং অর্থাৎ সাইবার গ্যাং ইত্যাদি ইত্যাদি নানা গ্যাং এর কথা শুনেছি। 5ই আগস্টের আগে পরে শুনেছি দায়ে টিম। এগুলো সবই যে ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশ থেকে অবলুপ্ত অথবা ডিসঅ্যাপিয়ার্ড অথবা নিষিদ্ধ যে রাজনৈতিক শক্তি তাদের কাণ্ড, এবং এটা ইউরোপিয়ান ইউনিয়ন এবং গুগল, ফেসবুক, টুইটার বারবার প্রমাণ করেছে 14 সালে, 18 সালে, 24 সালে। একই এই যে একটা ফ্যাসিবাদ চলে যায় কিন্তু ফ্যাসিবাদের নানা অপকর্মের রেশ থেকে যায়, সমাজে নানা ধরনের বদভ্যাসের থেকে যায়। বট বাহিনী বলতে আমরা যদি অর্গানাইজ কোনো কিছু বুঝে থাকি তাহলে গণতন্ত্রের এই যুগে ঢোকার পরে যেহেতু একটা রক্তাক্ত অভ্যুত্থানের বিপ্লবের মধ্য দিয়ে গণতন্ত্র আমরা বাংলাদেশ ফিরে পেয়েছে, সুতরাং এই গণতন্ত্রকে ব্যাহত করা অথবা সিস্টেমগুলো ডেভেলপ করার ক্ষেত্রে অবস্টাকল তৈরি করার জন্য নানাজন নানাভাবে চেষ্টা করবে। এটাকে বট বাহিনী বলে, এটাকে এক ধরনের আত্মতুষ্টি বোঝা যেতে পারে, কিন্তু বাস্তব অর্থে হচ্ছে যে যারা যা করার তাই করবে। যেহেতু ফ্যাসিবাদী শক্তির লোকদের হাতে প্রচুর অর্থ, এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে সাধারণ মানুষ, রাজনৈতিক দলগুলো রাজনৈতিক সমস্যাকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে। আইন শৃঙ্খলাকারী বাহিনী যদি এগুলোতে অনুপ্রবেশ করে, এগুলো ইন্টারফেয়ার করতে যায়, তখন তারা কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডে এবং সাধারণ মানুষের যে ফ্রিডম অফ স্পিচেও কিন্তু হাত দিতে পারে। সুতরাং সেটি রাষ্ট্রের করা অবশ্যই উচিত নয়, বরং রাজনৈতিক সমস্যা হিসাবে চিহ্নিত করে রাজনৈতিক দলগুলোর এক্ষেত্রে বড় ভূমিকা রাখা উচিত। জি, শামসুল আলম লিটন, আরেকটি বিষয় গুজব নিয়ে যখন কথা বলি চলেই আসে ফটোকার্ড। আসলে বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড ব্যবহার করে আসলে দেখা যাচ্ছে যে গুজবগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এক ধরনের শক্তিশালী একটি স্টেপ তারা নিয়ে থাকে। কারণ যখন প্রতিষ্ঠিত একটি গণমাধ্যমের ফটোকার্ডের সাথে একটি গুজব ছড়ানো হয়, মানুষ কিন্তু খুব সহজেই বিশ্বাস করছে এবং অনেকে এটি যাচাই বাছাই না করেই মেনে নিচ্ছে যে সত্য কোনো ঘটনা। সেক্ষেত্রে আসলে আমরা যারা গণমাধ্যম কর্মী রয়েছি বা গণমাধ্যম রয়েছে তারা কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছে যে এ ধরনের কোনো নিউজের সাথে তারা সংশ্লিষ্ট না থেকেও মানুষ মনে করছে যে একটি কোনো বিশেষ দলকে একটি সুবিধা দিতে চাচ্ছে কোনো গণমাধ্যম। এক্ষেত্রে আসলে গণমাধ্যম কর্মী যারা রয়েছে বা গণমাধ্যম রয়েছে যেগুলো, তারা কি ধরনের স্টেপ নিতে পারে বা আইনি কোনো সহায়তা আমরা পেতে পারি কিনা, এবং নিজেরা আমরা কোনো ধরনের পদক্ষেপ নিতে পারি কিনা এক্ষেত্রে? কোনো নির্দিষ্ট ব্যক্তি অথবা গোষ্ঠীকে যদি চিহ্নিত করা যায়, অবশ্যই ব্যক্তিগত আইডেন্টিটির মাধ্যমে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে অবশ্যই মত প্রকাশের জন্য সরাসরি গ্রেফতার অথবা পুলিশ গিয়ে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে আসবে তা নয়। কাউকে চিহ্নিত করা গেলে, তার অপরাধকর্ম চিহ্নিত করা গেলে তাকে আদালতে সামন দিতে হবে, এবং জাজ সাহেব যখন দেখবেন সেটি জামিনযোগ্য অথবা জামিন অযোগ্য সেটি দেখবেন। আর কখনো মত প্রকাশের জন্য সরাসরি পুলিশ বাড়ি থেকে অথবা রাস্তা থেকে কাউকে ধরে নিয়ে যাবে, এটা গণতন্ত্রে আমরা আশা করি না। দ্বিতীয়ত হচ্ছে যে যেই ফটো কার্ডের কথা বলা হচ্ছে, যেগুলো ফেক ফটো কার্ড, সেখানে কিন্তু দেখবেন যে লোগোটি ব্যবহার করা হয় বিভিন্ন মিডিয়ার, ইভেন 71 টিভির লোগো ব্যবহার করে অসংখ্য, যেহেতু 71 টিভি অত্যন্ত জনপ্রিয় একটি চ্যানেল, অত্যন্ত জনপ্রিয় চ্যানেল, কিন্তু আপনি যখন মানুষকে একটু সচেতন করতে হবে যে ওই হেডলাইনটি দিয়ে আপনি যখন গুগল করবেন তখন কিন্তু ওই হেডলাইনটি পাবেন না। এবং 71 টিভির যদি ইয়েতে যাওয়া হয় .com এর নিউজের প্যানেলে অথবা ইউটিউবে, তাহলে ওখানে গিয়ে কিন্তু এটা পাওয়া যাবে না, ফেসবুকে পাওয়া যাবে না। যখনই পাওয়া যাবে না তখনই কিন্তু এটা রিপোর্ট করে দিতে হবে। এটা সকলকে বারবার, যেমন আপনারা প্রতিদিন ফেক নিউজ করছেন, খুবই ইম্পর্টেন্ট। কারণ বাংলাদেশ না, পৃথিবীর সব দেশে এখন তথ্য প্রবাহের জন্য একটা বড় ধরনের জলাতঙ্ক রোগ হিসেবে আবির্ভূত হয়েছে ফেক নিউজ। সো ফেক নিউজকে মোকাবেলার জন্য সামাজিক সচেতনতা, এবং এই যে সম্প্রতি দেখলাম আড়ি পাতা যন্ত্রপাতি কেনার জন্য 100 কোটি টাকার যন্ত্রপাতি কেনা হচ্ছে, এর চেয়ে অনেক বেশি উপকার হবে সকল বিশ্ববিদ্যালয়ে ফেক নিউজ স্ক্যানার অথবা ভুয়া নিউজকে ডিটেক্ট করার জন্য যদি বিভিন্ন গ্রুপকে যদি
ফান্ডিং করা হয় তারা রিসার্চও করবে এবং তারা সামাজিক সচেতন করবে মানুষকে, এবং পাশাপাশি এগুলোকে রিপোর্ট করবে, কারণ এগুলো সমাজের সকলের জন্যই ক্ষতিকর এবং সবচেয়ে বড় ক্ষতিকর হচ্ছে একটা দেশের স্ট্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য। জি, অবশ্যই। এবং আপনি কি একটি দারুণ একটি আইডিয়ার কথা বললেন যে যখন গুগল করে আসলে দেখা হবে যে শিরোনামটির সহ, তাহলে হয়তো যারা নিউজটি দেখছে তারা হয়তো বিশ্বাস করে ফেলবে। এবং আপনার কাছে সর্বশেষ একটি প্রশ্ন রাখতে চাই, আইন শৃঙ্খলার কথা আমি আরেকবার টানতে চাই। সেটা হলো যে বাংলাদেশে যখন এ ধরনের কোনো কাজে লিপ্ত হওয়ার পর কোনো কমপ্লেন করা হচ্ছে পুলিশ স্টেশনে এবং মামলা হচ্ছে, সেক্ষেত্রে আসামিদেরকে ঠিকই আদালত পর্যন্ত তোলা হচ্ছে, কিন্তু একটি নির্দিষ্ট সময়ের পরে তারা আবার জামিন পেয়ে যাচ্ছে, আবারও একই ধরনের অপরাধে লিপ্ত হচ্ছে। সেক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা আরও কতটুকু কঠোর হওয়া উচিত এবং এ ধরনের কোনো পদক্ষেপ ইতোমধ্যে নেওয়া হয়েছে কিনা এই বিষয়ে যদি একটু বলতেন। না, এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে বাংলাদেশে একটা অনেক বড় আমাদের সচেতনতার অভাব আছে। আমরা কিন্তু মত প্রকাশের স্বাধীনতার কথা বলে অনেক সময় আমরা কিন্তু আইন, বিশেষ করে যে আইনটি প্রত্যেকে আমরা জানি যে ডেমোক্রেসিতে একজনের রাইট হচ্ছে আরেকজনের নাকের ডগা পর্যন্ত, অর্থাৎ আপনি আমাকে সমালোচনা করবেন, আপনি আমার নাকের ডগা পর্যন্ত এসে সমালোচনা করবেন, জি। কোনোভাবেই আপনি আমাকে সমালোচনার নামে পাঞ্চ করতে পারবেন না। তো কথার মাধ্যমেও কিন্তু সেরকম পাঞ্চ করা যায়, ব্যক্তি আক্রমণ করা যায়, এবং আমাদের দেশে কোনো কোনো রাজনৈতিক নেতাকে কখনো কখনো সীমা অতিক্রম করে বিভিন্ন ধরনের পাঞ্চিং ল্যাঙ্গুয়েজে কথা বলতে শোনা যায়। এটা কিন্তু আসলে অপরাধের পর্যায়ে পড়ে। যেমন একজন ডাক্তার অপারেশন করতে গিয়ে রাইটলি যদি ছুরি চালায় তাহলে ফাইন, কিন্তু ছুরি বেশি চালাতে গিয়ে যদি তার হার্ট কেটে কেটে ফেলে অথবা রোগী মারা যায় তখন কিন্তু সেটা অপরাধ। তো এইভাবে ফ্রিডম অফ স্পিচের ক্ষেত্রেও যারা সীমা অতিক্রম করে অপরাধের লাইনে ঢুকে পড়ে অথবা এথিক্স বাদ দিয়ে অপরাধে ঢুকে পড়ে, যেমন আমি এখন যে দেশটিতে আছি, যেখানে বসে কথা বলছি, ইংল্যান্ডে 5 জনের অধিক সিনিয়র সাংবাদিক জেলে আছে। তাদের বিভিন্ন সময় দায়িত্ব জ্ঞানহীন, অর্থাৎ সাংবাদিকতা বাদ দিয়ে যখন অপরাধমূলক কর্মে জড়িত পড়েছে তখন কিন্তু তাদেরকে জেলে নিতে হয়েছে। 100-র উপরে লয়ার জেলে আছে তাদের এথিক্স ব্রেক করার কারণে। সো আমাদের দেশে গণতন্ত্র মানে এটা না যে কোনো লয়ারকে, কোনো সাংবাদিককে জেলে নেওয়া যাবে না। তিনি যখন তার সীমা অতিক্রম করবেন অবশ্যই আইনি পদক্ষেপ নেওয়া যাবে। জি, শামসুল আলম লিটন, আপনি যে কথাটি বলেন, অবশ্যই আইন সবার জন্য সমান এবং নিশ্চয়ই আইনি পদক্ষেপগুলো আরো বেশি জোরালো হবে আমাদের এখানে, আমরাও সেই প্রত্যাশা করছি। শামসুল আলম লিটন, অসংখ্য ধন্যবাদ আজ একাত্তর টেলিভিশনে অতিথি হিসেবে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই অন্য কোনো পর্বে আবারও আপনার সাথে আলোচনা করব আমরা। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব, ঠিক একই সময়ে একইভাবে আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্টটি চেক করুন। একাত্তরের সাথেই থাকুন।